নমস্কার সকলকে। আজকের চর্চায় থাকছে সিজেপি আর যন্তর মন্তরে হয়ে যাওয়া প্রোটেস্ট নিয়ে। ভাবুন, দেশের সবচেয়ে বড় আদালত আপনাকে একটা গালি দিল, বলল আপনি একটি আরশোলা, আপনি কি করবেন। দেশের লক্ষ লক্ষ তরুণ যেটা করলো তা কেউ ভাবেনি। তারা গালিটাকে বুকে তুলে নিল, মুখে মাস্ক, হাতে তেরঙ্গা, চলল সংসদের দিকে। আর তার ৭৭ দিন পর একজন কেন্দ্রীয় মন্ত্রীকে তার পদ ছাড়তে হলো। একটা শব্দ কিভাবে একটা সরকারকে নাড়িয়ে দিল। গল্পটা শুরু হয় একটা কোর্ট রুমে। 15ই মে 2026, সুপ্রিম কোর্টের একটা কোর্টরুম। একেবারে সাধারণ একটা দিন। সেদিনের কেসটা ছিল সোজা জাল ডিগ্রি নিয়ে কিছু লোকের পেশায় ঢুকে পড়া নিয়ে। শুনানির মাঝেই কিছু হতাশ তরুণ অ্যাক্টিভিস্টকে নিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এরা আরশোলার মতো, এদের চাকরি নেই। তাই মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আরটিআই নিয়ে সবাইকে আক্রমণ করে। একটু থামুন, এই চেয়ারটার কাজ প্রতিটা নাগরিকের সম্মান রক্ষা করা। আর সেই চেয়ারটা থেকেই একজন মানুষকে বলা হলো আরশোলা, মানে ককরোচ। কথাটা কোর্ট রুমে থামলো না, কয়েক ঘন্টায় পৌঁছে গেল কোটি কোটি ফোনে। আর যে তরুণরা এমনিতেই ফুঁসছিল পরীক্ষা ফাঁস, বেকারত্ব আর তাদের ভবিষ্যৎ নিয়ে, তারা এই একটা শব্দে নিজেদের রাগটার একটা নাম খুঁজে পেল। পরের দিন 16ই মে প্রধান বিচারপতি একটা ক্ল্যারিফিকেশন দেন। বললেন তাকে মিসকোট করা হয়েছে। তিনি দেশের তরুণদের কথা বলেননি, বলেছিলেন জাল ডিগ্রিওয়ালাদের কথা। তার মতে দেশের তরুণরা তো হলো উন্নত ভারতের স্তম্ভ। ক্ল্যারিফিকেশনটা হয়তো ঠিকই ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কারণ শব্দটা তখন আর বিচারপতির হাতে নেই, সেটা তুলে নিয়েছে অন্য একজন মানুষ, যিনি ভালো করেই জানতেন এই শব্দটাকে নিয়ে ঠিক কি করা যায়। তিনি কে? তার নাম অভিজিৎ দীপকে। বিচারপতির কথাটা যখন ইন্টারনেটে আগুন ধরাচ্ছে, ঠিক তখন 16ই মে তিনি এক্সে একটা পার্টি খোলার ঘোষণা করলেন। আরশোলাদের পার্টি, মানে ককরোচ জনতা পার্টি। নামটা শুনেই হাসি পাচ্ছে, তাই না? সেটাই ছিল তার আসল চাল। কারণ নামটা নিজেই একটা খোঁচা। রুলিং পার্টি ভারতীয় জনতা পার্টির হুবহু নকল। মেম্বার হওয়ার শর্ত বেকার, অলস, সারাক্ষণ অনলাইন আর প্রফেশনালি রাগ ঝাড়তে পারা। পুরোটাই একটা স্টায়ার। আর এই স্যাটায়ারটাই যেন একটা বাঁধ ভেঙে দিল। 78 ঘন্টায় ইনস্টাগ্রামে 30 লক্ষ ফলোয়ার, আর 5 দিনেই সংখ্যাটি 1 কোটি পার। কিন্তু এখানেই আসল প্রশ্ন, একটা গালিকে এত নিখুঁতভাবে মুভমেন্টে বদলে ফেলা নিছক ভাগ্য, নাকি এর পিছনে একজন লোক যিনি খেলাটা আগে থেকেই জানতেন? দীপকে সাধারণ ছাত্র নন, পুনেতে জার্নালিজম, পরে বস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনে মাস্টার্স। মানুষের মন কথা দিয়ে কিভাবে নড়ানো যায় সেটাই তার সাবজেক্ট। সিজেপি খোলার আগে 2020 থেকে 2030 পর্যন্ত তিনি আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমে কাজ করেছিলেন। 2020 দিল্লি ইলেকশনে মেম দিয়ে কিভাবে তরুণ ভোটারদের আকর্ষণ করা যায় সেটাই ছিল তার দায়িত্ব। আর এখানেই ক্রিটিকদের একটা প্রশ্ন, একজন পেশাদার স্ট্র্যাটেজিস্টের তৈরি স্বতঃস্ফূর্ত আন্দোলন সত্যি কি স্বতঃস্ফূর্ত, নাকি যত্ন করে সাজানো একটা ক্যাম্পেন? কিন্তু একটা মেম তো আর মন্ত্রী সরায় না। এই অনলাইন রাগটা বাস্তবে রাস্তায় নামলো কিভাবে? একটা পুরনো ক্ষত, 2026-এর নিট পেপার লিক। এ ব্যাপারে আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেটা আগে দেখে নিতে পারেন। এই রাগটাই অনেক আগে থেকেই জমেছিল। সিজেপি তাকে শুধু একটা ঠিকানা দিল। 6 জুন ককরোচ জনতা পার্টি প্রথমবার রাস্তায় নামলো। জায়গাটা দিল্লির যন্তর মন্তর, দেশের প্রোটেস্টের সবচেয়ে বড় পরিচিত নাম। শুরু হলো টানা সিটিন, মানে বসে থাকা। ডিমান্ড একটাই, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আর এই ভিড়টা ছিল একদম অন্যরকম। হাতে তেরঙ্গা, কনস্টিটিউশনের কপি, লাল গোলাপ, যেগুলো তারা তুলে দিচ্ছিলেন পুলিশের হাতে। মুখে আরশোলার মাস্ক, বুকে প্ল্যাকার্ড, লেখা ছিল মে ভি ককরোচ, মানে আমিও আরশোলা। গালিটাকে অস্ত্র বানিয়ে ফেলা হলো। আন্দোলনটা যেহেতু ইন্টারনেটের জাত, তাই এর টানে এলো সব ধরনের মানুষ,
স্টুডেন্ট, চাকরিজীবী, এমনকি ছোট বাচ্চা কোলে একটা গোটা পরিবার। অনেক সময় পরিবেশটা প্রোটেস্টের চেয়ে ফেস্টিভ্যাল বেশি মনে হচ্ছিল। ধীরে ধীরে জুড়ে গেল একের পর এক বাম ঘষা স্টুডেন্ট অর্গানাইজেশন। শুরুতে সরকার এটাকে হুজুগ ভেবেছিল, কিন্তু ভুল করেছিল। এতদিন এটা ছিল তরুণদের আন্দোলন। 28 জুন এতে যোগ দিলেন এমন একজন মানুষ যার নাম গোটা দেশ চেনে, সোনম ওয়াংচুক, লাদাখের পরিচিত শিক্ষা আর পরিবেশ অ্যাক্টিভিস্ট। যন্তর মন্তরে এসে তিনি শুরু করলেন ইনডেফিনেট হাঙ্গার স্ট্রাইক। একটাই ডিমান্ড, শিক্ষামন্ত্রীর রেজিগনেশন। ওয়াংচুক আগেও সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, ডিটেনও হয়েছেন, তাই তার আন্দোলন মিডিয়ার নজর কেড়ে নিল। ভিড় আরো ফুটে উঠল, আর এই বাড়তে থাকা ভিড়কে সরকার দেখছিল অন্য চোখে। 29 জুনের একটা রিপোর্ট বলছে যন্তর মন্তরে ঢুকতে হলে আইডি দেখাতে হচ্ছিল, স্ক্যানার পেরোতে হচ্ছিল। ভিড়ের ভিতরেই সাদা পোশাকে মিশেছিল পুলিশের ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফার। মাথার উপরে ড্রোন আর চারপাশে 270টার উপরে বডি ক্যাম। এ যেন প্রোটেস্ট নয়, একটা সার্ভিলেন্সের পরীক্ষাগার। সিজেপির অভিযোগ আরো গুরুতর, তাদের ফোন এমনকি চ্যাটও নজরদারিতে ছিল। দিল্লি হাইকোর্টে দাখিল হলো একটা পিআইএল, যেখানে বলা হলো যন্তর মন্তরে তৈরি হয়েছে একটা অ্যাটমসফিয়ার অফ ইন্টিমিডেশন, মানে ভয়ের পরিবেশ। আর এই চাপা টেনশনের মধ্যে আন্দোলন এগোচ্ছিল একটা সংঘাতপূর্ণ দিনের দিকে। ব্যাপারটা শুরু হয়েছিল ঘটনার আগের রাতেই, 17 জুলাই শুক্রবার রাত 11টা। নিউ দিল্লি ডিস্ট্রিক্টের সমস্ত এসএইচওর কাছে একটা মেসেজ যায়, পরের দিন সকালে সংসদের মনসুন সিজনের জন্য একটা সিকিউরিটি ডিল রাখা আছে। রাত 3টের মধ্যে তাদের সকলকে বলা হয় পৌঁছতে হবে পার্লামেন্ট স্ট্রিট থানায়, কিন্তু পৌঁছানোর পর তাদের সেখান থেকে নিয়ে যাওয়া হয় মন্দির মার্গ থানায়, আর সেখানেই হয় আসল ব্রিফিং। সোনম ওয়াংচুককে প্রোটেস্ট সাইট থেকে সরাতে হবে, তাও আবার মাত্র 30 সেকেন্ডের মধ্যে। পুরো প্ল্যানটা জানতেন শুধুমাত্র সিনিয়র অফিসাররা, বাকিদের কাছে এটা ছিল নিছক একটা ড্রিল। অপারেশনের আগে এলাকায় বসানো হয় একটা ফোন জ্যামার। এত কেন গোপনীয়তা? কারণ পুলিশ আগে থেকেই সিজেপির ডেলি রুটিন লক্ষ্য রাখছিল, মানে অভিজিৎ দীপকে কখন প্রোটেস্ট সাইট থেকে যায়, কখন কি করে। অভিজিৎ দীপকে কিছুক্ষণের জন্য সকালে প্রোটেস্ট সাইট থেকে বেরিয়ে যেতেন, ঠিক সেই উইন্ডোটাই বেছে নেওয়া হয়। সকাল 6:30, 30 থেকে 35 জন সাদা পোশাকের পুলিশ চুপচাপ প্রোটেস্ট সাইটের ভেতরে ঢুকে পড়েন, উঠে যান স্টেজের উপরে। স্টেজের সামনে টাঙিয়ে দেওয়া হয় একটা সাদা পর্দা, যাতে ভেতরে কি হচ্ছে সামনে যেন কেউ দেখতে না পারে। আর সেই আড়াল থেকেই সরিয়ে নেওয়া হয় সোনম ওয়াংচুক। প্ল্যানটা ছিল ঠিক 30 সেকেন্ডের, তবে প্রোটেস্ট সাইট থেকে অ্যাম্বুলেন্স পর্যন্ত তুলতে সময় লাগে 2 মিনিটেরও বেশি। অ্যাম্বুলেন্সকে আগে থেকেই দাঁড় করিয়ে রাখা হয়েছিল কেরালা হাউসের সামনে। ট্রাফিক পুলিশ অলরেডি রুট ফাঁকা করে রাখে। অ্যাম্বুলেন্স সোজা যায় সফদরগঞ্জ হসপিটালে, যেখানে সকাল 7:40 সোনম ওয়াংচুককে অ্যাডমিট করানো হয়। আর গোটা অপারেশনটা হয়েছিল দিল্লি পুলিশের লিডারশিপ বদলের ঠিক একদিন পরে। হোম মিনিস্টারি কমিশন সতীশ গোছালাকে সরিয়ে আনেন আনন্দ কুমারকে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন, দিল্লি হাইকোর্টের অর্ডারে আসলে কি ছিল? অর্ডারে ছিল শুধু সোনম ওয়াংচুককে প্রতিদিন হেলথ চেক আপ করা হবে, হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো কথাই ছিল না। তার স্ত্রী গীতাঞ্জলি আঙ্গোর বক্তব্য আরো স্পষ্ট। তিনি বলেন, যখন ওয়াংচুককে প্রোটেস্ট সাইট থেকে নিয়ে যাওয়া হয় তার কন্ডিশন কিন্তু স্টেবল ছিল, আর আগের রাতেই একজন ডক্টর এসে পরীক্ষাও করে গেছিল, মানে জরুরি ভিত্তিতে ছাড়া তাকে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো পরিস্থিতিই ছিল না। আংমো আরো জানান যে প্রোটেস্ট সাইটে তাকে নিজের ফোনও ব্যবহার করতে দেওয়া হয়নি। পরে তিনি হাসপাতালকে চিঠি লিখে দাবি করেন তার পরিবার আর তাদের নিজেদের ডক্টরের কনসেন্ট ছাড়া সোনম ওয়াংচুকের ট্রিটমেন্ট যেন শুরু না করা হয়, আর সোনম ওয়াংচুককে যেন তাদের পছন্দের হাসপাতালেও যেন সরানো হয়। পুলিশের ভার্সন কিন্তু একদমই আলাদা। তাদের বক্তব্য, হাইকোর্টের অর্ডার আর ডাক্তারদের পরামর্শ মেনে ওয়াংচুকের অবনতিশীল হেলথের কথা ভেবেই তাকে হাসপাতালে সরানোর পরিকল্পনা করা হয়। আর পুরো কাজটাই
ম্যাক্সিমাম রেস্ট্রেন্টের সাথে করা হয়েছে। কিন্তু ঘটনাস্থলে থাকা প্রোটেস্টারদের অভিযোগ ছিল কিন্তু ভিন্ন। তারা বাধা দিতে গেলে পুলিশ তাদের ধাক্কা দেয়, মারধর করে, আর রেকর্ড করতে গেলে তাদের ফোন ভেঙে দেওয়া হয়। দীপকে ততক্ষণে ফিরে এসে দেখে সোনম ওয়াংচুকার প্রোটেস্ট সাইটে নেই। তাই তখন তিনি নিজেই হাঙ্গার স্ট্রাইকে বসে পড়েন আর ঘোষণা করেন 20 জুলাই সংসদ চলো। 20 জুলাই সংসদের মনসুন সিজনের প্রথম দিন, আর সিজেপির সংসদ চলো মার্চ সরকার আগে থেকেই তৈরি ছিল। সকাল থেকে বন্ধ করে দেওয়া হয় দিল্লির 5টা মেট্রো স্টেশন, জনপথ, পটেল চক, রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট আর সেবা তীর্থ। গোটা এলাকায় ইন্টারনেট সাসপেন্ড আর জ্যামার চালু করা হয়। আর যন্তর মন্তর থেকে মন্ডি হাউস পর্যন্ত টানা দেওয়া হয় ব্যারিকেড। ছবিটা এতই করা যে বন্ধ গেট টপকে মেট্রো স্টেশন থেকে বেরোতে দেখা হয় যাত্রীদের। সিজেপি আগে থেকেই বলেছিল হাতে কোনো পলিটিক্যাল পার্টির ফ্ল্যাগ নয়, আর সবাই যেন শান্তিপূর্ণভাবে থাকে। তবে ভিড় কিন্তু বাড়তেই থাকলো। এনডিটিভির হিসেবে অন্তত 20,000 মানুষ, কিছু রিপোর্টে এই সংখ্যাটা দাঁড়ায় 30,000-এর উপরে। বেলা 11:30। এই প্রোটেস্ট মার্চ পৌঁছয় দিল্লির হাই সিকিউরিটি জোনের ব্যারিকেডে। প্রোটেস্টাররা ব্যারিকেড টপকে আগে এগোনোর চেষ্টা করেন, আর তখনই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘাত। এই সময় অভিজিৎ দীপকে প্রোটেস্ট সাইটের পেছন দিক দিয়ে বেরিয়ে যান, আর সেই ভিড় দুভাগে ভাগ হয়ে যায়। একটা ভাগ অভিজিৎ দীপকে ফলো করতে করতে যায়, আরেক দল স্টেজের সামনে দিয়ে যায়। মানে প্রত্যেকের টার্গেট ছিল সংসদের দিকে যাওয়া। আর তারপরেই শুরু হয় দুই দলের মধ্যে সংঘর্ষ, মানে পুলিশ আর প্রোটেস্টার্স। তবে এখানে দু পক্ষের ভার্সনই কিন্তু ভিন্ন ভিন্ন। নিউ দিল্লির ডিসিপি সচিন শর্মা বলেন একজন পুলিশ কর্মীও প্রোটেস্টারদের উপর ফোর্স ইউজ করেনি। তবে অন্য ভার্সনে একের পর এক ভিডিওতে দেখা যায় পুলিশ লাঠি ব্যাটন দিয়ে ছাত্রদের পেটাচ্ছে। এনডিটিভি হেডলাইন করে টিয়ার গ্যাস আর লাঠি চার্জ। দীপকে ডিটেনও করা হয়। সেই বিকেলে গুরুদুয়ারা বাংলা সাহেব হয়ে ওঠে পালিয়ে আসা স্টুডেন্টদের আশ্রয়। আহতের হিসাব সেটাও আবার দুটো সংখ্যা। পুলিশের সূত্রে 130 জন পুলিশ কর্মী আর 65 জন স্টুডেন্ট আহত। 20 জুলাইয়ের ঘটনায় দায়ের হয় 15টা এফআইআর। শুধুমাত্র রাম মনোহর লোহিয়া হাসপাতালেই সন্ধ্যে 7টার মধ্যে 65টা মেডিকো লিগাল কেস রেজিস্টার করা হয়। সিজেপির পাল্টা দাবি, টেনে হিচড়ে তাদের এক মেম্বারের পা ভেঙে দেওয়া হয়। দিনের শেষে স্টেজটা ভেঙে পড়ে থাকে, কিন্তু রাতেই সেটাকে আবার গড়ে তোলা হয়। 20 জুলাই তো শেষ হলো, কিন্তু আসল ধাক্কাটা আসে কিছুদিন পর। একটা শব্দ ঘুরতে শুরু করলো, প্যালেট গান। 21 জুলাই 2026 দ্য হিন্দু রিপোর্ট করে প্রোটেস্টারদের উপর প্যালেট গান আর সকেট ব্যাটন ইউজ করা হয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে ডিনাই করে দেয়, কিন্তু অভিযোগটা মিলিয়ে গেল না। 24 জুলাই এনডিটিভি দেখায় একটা হসপিটালের রিপোর্টে একটা প্রোটেস্টারের শরীরে প্যালেটের সেরেট, মানে প্যালেটের টুকরো টুকরো পাওয়া যায়। দ্য আউটলুকও জানায় তাদের নিজেদের একজন রিপোর্টারও সেদিন প্যালেট গানে আহত হয়। আর শেষ পেরেকটা পোতে খোদ পুলিশের নিজেদের রিপোর্ট। 29 জুলাই হিন্দুস্তান টাইমস রিপোর্ট করে পুলিশের নিজের রেকর্ডই বলছে 20 জুলাই ডিসিপির অর্ডারে 2 রাউন্ড প্যালেট ফায়ার করা হয়। একাধিক অপোজিশন নেতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। স্টুডেন্টদের বিরুদ্ধে এই মাত্রায় ফোর্স ইউজ করার অনুমতি কে দিয়েছিল? আর শান্তিপূর্ণ প্রোটেস্টে লাঠিচার্জের যুক্তিই বা কি ছিল? কেস পৌঁছয় সুপ্রিম কোর্টে আর দিল্লি হাইকোর্টে। প্রধান বিচারপতি মন্তব্য করেন শুধু আন্দোলন কখনো লাঠিচার্জকে জাস্টিফাই করতে পারে না। 24 জুলাই সিজেপির রিপ্রেজেন্টেটিভদের মিটিং বসে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা আর জিতেন্দ্র সিং এর সঙ্গে। টেবিলে ছিল মোট 3টে ডিমান্ড: ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন, মৃত ছাত্রছাত্রীদের 1 কোটি টাকা কম্পেনসেশন, আর প্রোটেস্টারদের বিরুদ্ধে হওয়া এফআইআর প্রত্যাহার। আলোচনা এগোতে থাকে, আর সরকারের অ্যাসুরেন্স পাওয়ার পর 26 দিনের মাথায় সোনম ওয়াংচুক তার অনশন ভাঙেন। জয়ের কয়েকদিনের মধ্যেই ছড়িয়ে পড়লে একটা ভিডিও। সিজেপির লিডারশিপ দিল্লির একটা 5 তারা হোটেলে, মানে 5 স্টার হোটেলে পার্টি করছে। মানে তাদের নাচ গান ইত্যাদি করতে দেখা যায়। একজন বিজেপির এমপি প্রশ্ন তোলে, এই আন্দোলনের খরচটা এলো কোথা থেকে? মানে যাতায়াত, খাওয়া দাওয়া, এই প্রত্যেকটার
টাকা কে জোগালো? এই প্রশ্নটা ওঠে একটা পিআইএলএও, যেখানে সিজেপি কে বলা হয় ইঞ্জিনিয়ার ডিজিটাল ক্যাম্পেইন। মনে আছে শুরুতেই একটা আপনাদের প্রশ্ন তুলেছিলাম, এই আন্দোলনটা কতটা স্বতঃস্ফূর্ত, আর কতটা সাধারণ, আর কতটা সাজানো? তাহলে সত্যিটা কি? উত্তরটা এখনো কারোর কাছেই নেই। তাই শেষ সিদ্ধান্তটা আপনার। এই আন্দোলন, এই লিডারশিপকে কি আপনি সত্যিই ট্রাস্ট করেন, নাকি আপনার মনে এখনো কিছু প্রশ্ন থেকে যাচ্ছে?